আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আজকে আমরা আবার চলে আসলাম আমাদের বেসিক ইলেকট্রিসিটির একটা লাইভ ক্লাস নিয়ে। তো আমি আমার বিগত একটা ভিডিওতে বেসিক ইলেকট্রিসিটির পঞ্চম এবং তৃতীয় অধ্যায়ের একটা প্রমাণ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা প্রথম দিকের এবং প্রথম এবং দ্বিতীয় দুইটা অধ্যায় নিয়ে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করতে চলেছি। বুঝি নাই ওইদিকে। আচ্ছা, তো আমরা আমাদের যে বেসিক ইলেকট্রিসিটির প্রথম অধ্যায়, ওদের নাম হলো ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। আচ্ছা, ইলেকট্রিসিটি অধ্যায়ের প্রথমে যে কথাটা আসতেছে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, তাই না? আচ্ছা, এখন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎটা কি? বিদ্যুৎ এই আচ্ছা, বিদ্যুৎ, এই বিদ্যুৎটা হলো বিদ্যুৎ হলো এক ধরনের অদৃশ্য বল বা শক্তি, যা দিয়ে অসংখ্য বাস্তব কাজ সম্পাদন করা যায়। আচ্ছা, বিদ্যুৎ হলো একটি অদৃশ্য বল বা শক্তি। বিদ্যুৎ হলো একটি অদৃশ্য বল বা শক্তি, যা দিয়ে অসংখ্য বাস্তব কাজ সম্পাদন করা যায়। এই যেখানে যেটা আসছে আমাদের অদৃশ্য শব্দটা, এখন এই যে মনে করো বিদ্যুৎ, এই যে আমাদের মাথার উপর যে বাতিটা জ্বলতেছে, সাইডে ফ্যান চলতেছে, বা আমরা যে মোবাইল চালাই, মোবাইল চার্জ করতে হয়, এই বিদ্যুৎ মানে এগুলো সব বিদ্যুতের একটা প্রভাব, বিদ্যুতের ফল। তো এইটা বিদ্যুৎকে তো আমি একটু দেখতে পাই না, অনেক সময় দেখা যায় যে কি ফায়ার করে লাল হয়, বা অনেক সময় নীল কালারে দেখা যায়। এটা কিন্তু প্রকৃত বিদ্যুতের কালার না, কেউ বলতে পারবে না যে আমি বিদ্যুৎ দেখেছি। এটা হলো সম্পূর্ণ অদৃশ্য, কিন্তু এটা দ্বারা বাস্তব কাজ সম্পাদন করা যায়। এখন এটা কি হয়েছিল যে 640 থেকে 548 খ্রিস্টপূর্বে বিজ্ঞানী যিনি, এটা গ্রিক পণ্ডিত থ্যালাস, উনি লক্ষ্য করেন যে পাইন গাছের আঠা, পাইন গাছটা কিরকম, ওই যে আমাদের খেয়াল করবো বিভিন্ন মুভিতে বা ক্রিসমাস ডে যে পালন করে খ্রিস্টানরা, তারা এক ধরনের গাছকে সাজায় বা ক্রিসমাস ট্রি বলে ওটাকে। পাইন গাছটা ঠিক সেরকম, ওই গাছের আঠা, যেমন মনে করো যে আমের গাছ বা কাঁঠালের গাছ থেকে যেরকম আঘাত পাইলে চামড়া থেকে আঠা, এক ধরনের আঠা বের হয় সাদা সাদা, ওরকম ওই গাছটা থেকেও আঠা এক ধরনের বের হয়, যেটাকে বলা হচ্ছে এম্বার। এখন ওই এম্বারে লক্ষ্য করা যাচ্ছে যে সেটা আকর্ষণ করতেছে, এক ধরনের আকর্ষণ ক্ষমতা তার মধ্যে বিদ্যমান থাকতেছে। এম্বারকে রেশমি কাপড় দিয়ে ঘষলে এটা কাগজের ছোট ছোট টুকরাকে আকর্ষণ করে। ওই সময়টাতে প্রথম পণ্ডিত থ্যালাস আবিষ্কার করেন যে ওখানে কিছু একটা আছে যা আকর্ষণ করতেছে, ওই যে কিছু একটা আছে আকর্ষণ করতেছে, এই জিনিসটা হলো সে আমার এই বিদ্যুৎ। আচ্ছা, আমরা বিদ্যুৎ নিয়ে যখন ভাগ করতে যাই, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি, এটা আবার দুই ধরনের। একটা হলো স্থির, একটা হলো আমার স্থির, আর একটা হলো চল। একটা হলো স্থির বিদ্যুৎ, একটা চল বিদ্যুৎ। মানে স্থির বিদ্যুৎ বা চলমান বিদ্যুৎকে দুই ধরনের ভাগ করা যায়, একটা হলো স্থির বিদ্যুৎ, একটা হলো চলমান বিদ্যুৎ। এখন স্থির বিদ্যুৎ কোনটা? যেটা উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ, যার পরিধি উৎপত্তি স্থলেই শেষ হয়ে যায়, মানে শুধু উৎপত্তি স্থলেই সে তার প্রতিক্রিয়াটা দেখাতে পারে, সেটা হলো আমার স্থির বিদ্যুৎ। আর জলবিদ্যুৎ কোনটা? যেটাতে উৎপত্তি স্থল থেকে বাইরে যেতে পারে। এই যে মনে করো যে আমাদের মাথায় যে চিরুনিতে আঁচড় দেয়, মাথা আঁচড়াই, তারপরে যদি ছোট ছোট টুকরা মানে কাগজের টুকরা যদি সংস্পর্শে নিয়ে আসা যায়, তাহলে এটা কাগজের টুকরাকে আকর্ষণ করে, সেখানে এক ধরনের স্থির বিদ্যুৎ তৈরি হয়। আবার এই যে মনে করো যে পলাস্টারের যে কাপড়গুলো আছে, যখন আমরা গা থেকে দেহ থেকে পরে যায় মানে খুলি,
তখন দেহের পশমগুলোতে কেমন এক ধরনের চকচক করে আওয়াজ করে, বা আমরা কম্বলগুলোতে দেখবো যখন আমাদের কি বলে শীতকালে যখন আমরা কম্বল গায়ে দেই, ওই সময় কম্বলে যখন হাত দিয়ে আমরা আঁচড় দিব বা স্পর্শ করব তখন দেখা যাবে এক ধরনের আওয়াজ আছে, চকচক করে একটা আওয়াজ হয়। ওই জিনিসগুলো হলো আমার স্থির বিদ্যুতের ক্রিয়া। আর চলমান বিদ্যুৎ কোনটা? এই যে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করতেছি, ফ্যান চালাচ্ছি। আচ্ছা, এটা যে বাতিটা জ্বলতেছে, এখানে তো আর কারেন্টটা তো এখানে উৎপন্ন হয়নি, সেটা কোথাও কোনো এক পাওয়ার হাউসে উৎপন্ন হয়েছে, তাই না? ওই যে ওখান থেকে এখানে আসতেছে, এখানে এসে মানে পাওয়ার হাউসে একটা মনে করো যে বিদ্যুৎ উৎপন্ন হলো, ইলেকট্রনটা ওখান থেকে গতিশীল হয়ে এখান পর্যন্ত আসতেছে, তারপরে এখানে এসে সে তার প্রতিক্রিয়া দেখাচ্ছে, এখানে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর করতেছে। বা মনে করো যে রাইস কুকার গুলো আছে বা ম্যাজিক চুলা গুলো আছে, ওগুলাকে যেরকম বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তিতে যাচ্ছে, এগুলোর প্রভাব মানে এগুলো হচ্ছে এই চলমান শক্তি, চলমান বিদ্যুতের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা হলে এখন আবার চলমান বিদ্যুতে এসে আবার দুই ধরনের একটা ভাগ দেখা গেছে। চলমান বিদ্যুতে আবার দুই ধরনের ভাগ দেখা গেছে, সেটা হলো আমাদের একটা হলো ডাইরেক্ট কারেন্ট, আর একটা হলো অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ কারেন্ট CU বা এটাকে সংক্ষেপে লেখা হয় ডিসি কারেন্ট, এটা হলো আমার এসি কারেন্ট। আচ্ছা, প্রথমে আমার বিদ্যুৎকে দুই ভাগে ভাগ হলো, একটা স্থির বিদ্যুৎ, একটা চলমান বিদ্যুৎ। চলমান বিদ্যুতে আবার দুই ধরনের ভাগ আসতেছে আমার, একটা হলো ডাইরেক্ট কারেন্ট, একটা হলো অল্টারনেটিভ কারেন্ট। এখন ডাইরেক্ট কারেন্টকে সংক্ষেপে ডিসি দ্বারা প্রকাশ করা হয়, অল্টারনেটিভ কারেন্টকে সংক্ষেপে এসি দ্বারা প্রকাশ করা হয়। আমরা সচরাচর যে কারেন্টটা ব্যবহার করি, আচ্ছা আমরা যে কারেন্ট ব্যবহার করি, মনে করি বাতি ও ফ্যান, বা যেগুলো আমরা বৈদ্যুতিক ব্যবহার করি, কম্পিউটার, ল্যাপটপ, এগুলা মূলত হয় না। কম্পিউটার ল্যাপটপে আবার অন্য একটা ঘটনা ঘটে, কি হ্যালো, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিভ কারেন্ট, আমাদের যেটা ওখানে হারাইলাম। আচ্ছা, অল্টারনেটিভ কারেন্ট, এটা আমাদের যে ফ্যান গুলা, বাতিগুলো যে চলতেছে, এগুলো হলো আমাদের অল্টারনেটিভ কারেন্ট। আর আমাদের ডাইরেক্ট কারেন্ট কোনগুলো? যে আমাদের যে ব্যাটারি বা সেলে যে আমরা কারেন্টটা পাই, মানে বিভিন্ন ধরনের মোবাইলে যে ব্যাটারি থাকে, বা ওই যে ল্যাপটপ গুলা যে চলে কারেন্ট ছাড়াও, কারেন্ট চলে যাওয়ার পরে যে ল্যাপটপ মানে চলে, তাই না? ওগুলাতে আমাদের এই ডিরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়। মানে বলা যায় যে ব্যাটারির কারেন্টটা এই তোমার ডাইরেক্ট কারেন্ট, আর এমনি যেটা এসি মানে যেগুলো আমরা পাশাপাশি ব্যবহার করি, ওগুলো অল্টারনেটিভ কারেন্ট। এখন অল্টারনেটিভ কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট বলতে কি বোঝাচ্ছে? যে ডাইরেক্ট মানে কি? সরাসরি। ডাইরেক্ট মানে ডাইরেক্ট। এখন ডাইরেক্ট কারেন্ট কি? সময়ের সাথে সময় এবং মান পরিবর্তন হয় না, একদম একমুখীভাবে চলতে থাকে। মানে যে কারেন্টের মান এবং দিক সময়ের সাথে যে পরিবর্তন হয় না, সেগুলোকে ডাইরেক্ট কারেন্ট বলে। যেমন এটার ডায়াগ্রামটা এরকম হয় যে যদি এদিকে টি সময় যায় আর এদিকে যাচ্ছে আমার আই কারেন্ট, মানে এটা সময়ের সাথে সাথে কোনো দিক পরিবর্তন করবে না, মান এবং দিক পরিবর্তন করবে না, এটা সবসময় একমুখী চলতে থাকবে। কিন্তু অল্টারনেটিভ কারেন্টে কি হচ্ছে? এটা সময়ের সাথে মান এবং দিক পরিবর্তন করতেছে। সময় আমার টি, কারেন্ট আই।
এটা সময়ের সাথে সাথে মান এবং দিক পরিবর্তন করতেছে। এই যে এটা মনে করো যে যদি জিরো বিন্দু এটাকে ধরি, এদিকে অবশ্যই পজিটিভ, এদিকে আসতে আমার নেগেটিভ উপনীত হচ্ছে, এটা অনেকটা কি সাইন ওয়েভের মতো। তো সময়ের সাথে সাথে এটা মান এবং দিক পরিবর্তন হচ্ছে। এগুলো হচ্ছে আমার ডাইরেক্ট কারেন্ট এবং অল্টারনেটিভ কারেন্টের ডায়াগ্রাম এবং তার ব্যাখ্যা। আচ্ছা, এখানে যখন কারেন্ট নিয়ে আলোচনা করতেছি তখন আরো একটা বিষয় এখানে আলোচনা করি, যে এই বিদ্যুৎ মূল্যটা আসলে কি, তাই না? বিদ্যুৎটা হলো আমার বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি, এটা হলো আমাদের চার্জ প্রবাহের হার। ইলেকট্রিসিটি বা কারেন্ট এটা হলো আমাদের চার্জ প্রবাহের হার। তো আচ্ছা, আমরা আরো এখানে আরেকটা বিষয় ছিল যে বিদ্যুতের প্রভাবগুলো, বিদ্যুৎ যখন একটা পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কি কি প্রভাব দেখা যায়। পরিবাহীর মধ্য দিয়ে যখন মানে এই প্রশ্নটা তো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পরিবাহের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তখন কি কি ঘটনা ঘটে। মানে পরিবাহী তারে, মানে পরিবাহিত তার দিয়ে প্রবাহিত হয় সচরাচর বিদ্যুৎ। তো এখন ওই পরিবাহের মধ্যে কি কি ঘটনা ঘটে, তো ওই সময় যে আমার ঘটনাগুলো ঘটে সেটার মধ্যে এক নম্বরে ঘটে আমার তাপীয় প্রভাব। তাপীয় প্রভাব। দুই নম্বরে হলো প্রভাব, আর তিন নম্বরে হলো রাসায়নিক পরিবাহীর মধ্য দিয়ে যখন আমাদের বিদ্যুৎ প্রবাহিত হয় তখন আমাদের এই তিন ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। এক হলো আমার তাপীয় প্রভাব ঘটে, দুই হলো চৌম্বকীয় প্রভাব, এবং তিন হচ্ছে আমাদের রাসায়নিক প্রভাব। তখন এই তাপীয় প্রভাবটা কি, যখন পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন তাপটা উত্তপ্ত হয়ে যায়। এটার বাস্তব উদাহরণ আমাদের ওই যে রাইস কুকার গুলো আমরা যে রান্না করি, তারপরে যে বলে ম্যাজিক চুলাগুলো আছে ওগুলাতে যেন রান্না করা হয়। তারপরে মনে করে যে পানি গরম করে আমরা করি না, যে একটা কারেন্ট দিলেই দুইটা চামচের মতো থাকে, ওগুলোর মাধ্যমে পানিটা উত্তপ্ত হয়, মানে কি উত্তপ্ত হচ্ছে পরিবাহীটা। তো এটা হলো আমাদের তাপীয় প্রভাবের উদাহরণ। তারপরে কি আছে আমার চৌম্বকীয় প্রভাব। এখন এই চৌম্বকীয় প্রভাব যখন মনে করো যে আচ্ছা, চৌম্বকীয় প্রভাব হলো এটা বাস্তব উদাহরণ, যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন এর চারপাশে এক ধরনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। যদি এটা একটা মনে করো প্রবাহী তার, এখান দিয়ে প্রবাহিত হচ্ছে কারেন্ট আই, মানে এটা চারদিকে এক ধরনের
চৌম্বক ক্ষেত্র একটা সৃষ্টি হয়। এক ধরনের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হতে দেখা যায় যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এখন তোমাদের মনে অনেকে প্রশ্ন হতে পারে যে চৌম্বক ক্ষেত্র যদি সৃষ্টি হচ্ছে তাহলে অন্যান্য মানে আশেপাশে, এই যে মনে করো তাদের আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে আসলেই হচ্ছে, কিন্তু আকর্ষণ কেন করতেছে না? কারণ এই চৌম্বক ক্ষেত্রটা খুবই দুর্বল। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার কি ছিল? তারপর ছিল রাসায়নিক প্রভাব। তোমাদের এসএসসি কেমিস্ট্রিতে এই রাসায়নিক প্রভাব নিয়ে অনেক উদাহরণ ছিল, যে ইলেকট্রোপ্লেটিং ছিল, তারপরে ছিল গ্যালভানাইজিং। হ্যাঁ, ওগুলো রাসায়নিক প্রভাবের একটা উদাহরণ বসে বলা যায়। রাসায়নিক প্রভাবগুলো কেমন হয়? যে মনে করো যে এটা একটা বিকার, এখানে আমার তার আছে, রাসায়নিক প্রভাবের একদম বাস্তব উদাহরণ বা খুব সহজ উদাহরণ হিসাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। এই যে মনে করো যে এটা একটা বিকার, পানি ভর্তি একটা বিকার আছে এখানে। এটা কি করছি? আমি একটা সিলভারের দণ্ড নিচ্ছি। ঠিক আছে, সিলভারের দণ্ড। সিলভার দণ্ড, আর এটা হচ্ছে আমার চামচ। আচ্ছা, সিলভার দণ্ড, এটা চামচ। যখন আমার এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করা হবে, নেগেটিভটা থাকবে এই চামচের উপরে, মানে যার উপরে আমরা প্রলেপটা দিব তাকে যদি আমরা নেগেটিভ দণ্ডের সাথে কানেক্ট করি এবং একটা মনে করো যে সহজ ইলেকট্রন ছাড়তে পারে এরকম একটা ধাতুকে যদি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করি, তাহলে নেগেটিভের এই ধর্ম কি আকর্ষণ করা, তাহলে এখান থেকে মুক্ত ইলেকট্রন গুলা এইদিকে আকর্ষণ করে নিব, অর্থাৎ সিলভার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলা এই চামচের দিকে আকৃষ্ট হয়ে যাবে এবং চামচের গায়ে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ সিলভারের যে প্রলেপটা এটা চামচের উপরে লেগে যাবে। এটা হলো আমাদের রাসায়নিক প্রভাবের একটা গুরুত্বপূর্ণ, মানে খুব সহজ বাস্তব উদাহরণ বলা যায়। আর বই যেরকম ভাবে উদাহরণটা সংজ্ঞাটা লেখা আছে যে যৌগিক পদার্থের দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করানো হয়, তবে দ্রবণটি ওইখানে ওভাবে সংজ্ঞাটা দেওয়া নাই, তবে বলা যায় যে রাসায়নিক প্রভাবটা কি, যে যখন একটি পরিবাহীর মধ্য দিয়ে মানে ইলেকট্রন প্রবাহ করা হবে তখন এর মধ্যে রাসায়নিক একটা ঘটনা ঘটতে দেখা যাবে। আচ্ছা, এখন এই যে আমাদের ইলেকট্রন মানে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, তাই না? ইলেকট্রনের মুভমেন্টটাই তো আমার বিদ্যুৎ, তাই না? এখন আমার ইলেকট্রন সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার, মানে পরমাণু। এখন পরমাণু বা অ্যাটম, পরমাণুর মূলত দুইটি অংশ। পরমাণুর অংশ আমার দুইটি, একটা হলো আমার নিউক্লিয়াস আর একটা হলো আমার নিউক্লিয়াস বহির্ভূত। পরমাণুর দুইটা অংশ, একটা থাকে নিউক্লিয়াস আর একটা হলো নিউক্লিয়াস বহির্ভূত। তো এখন নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে আমার প্রোটন এবং নিউট্রন। আর নিউক্লিয়াসে বহির্ভূত থাকে আমার ইলেকট্রন। ইলেকট্রন তো নিউক্লিয়াসের ভিতরে থাকতেছে আমার প্রোটন আর নিউট্রন এবং নিউট্রন হবে বানানটা। আচ্ছা, নিউক্লিয়াসে থাকতেছে আমার প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসে বহির্ভূত থাকতেছে আমার ইলেকট্রন।
আচ্ছা, তারপরে এখন আমাদের যে পরমাণু একটা গঠন, আমরা যদি একটা পরমাণু গঠন বিশ্লেষণ করতে যাই, তা পরমাণু গঠনটা মূলত হয়ে থাকে এরকম। যদি এটা আমার নিউক্লিয়াস থাকে, মানে এই জায়গাটা আছে আমার ওই প্রোটন আছে এবং নিউট্রন আছে যদি এখানে থাকে, এবং এর বিভিন্ন কক্ষপথে আমার ইলেকট্রনগুলো বিদ্যমান থাকে, এটা আশা করি তোমরা জানো। তাছাড়া আমি আমার বিগত একটা লাইভ ক্লাসে এই পরমাণু গঠন সম্বন্ধে খুব ভালোভাবে বুঝিয়েছে একটা লাইভ ক্লাসে, ওটা সম্ভবত কয়েকদিন আগে ক্লাসটা নেওয়া হয়েছে, একটু দেখলে খুঁজে পাবা। কারণ বিভিন্ন কক্ষপথে আমার ইলেকট্রনগুলো অবস্থান করে, ওখানে কি লিখছিলাম যে পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে আমার এতে প্রোটন এবং নিউট্রন, এবং বিভিন্ন কক্ষপথে অবস্থান করে, মানে নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে আমার ইলেকট্রনগুলো অবস্থান করে আমার এই বিভিন্ন কক্ষপথগুলোতে। কক্ষপথগুলো আবার নিজস্ব নাম আছে, যেমন প্রথম কক্ষপথে কে, এল, এম, তারপরে আছে এন, এভাবে বিভিন্ন কক্ষপথগুলো আছে। আচ্ছা, তো এখন আমাদের যে কক্ষপথগুলো আছে না, এই কক্ষপথগুলোতে আমার ইলেকট্রন অবস্থান করে। এরা আবার নিজস্ব ইচ্ছা মতো অবস্থান করতে পারে না, এদের আবার একটা নির্দিষ্ট মান আছে, যেটা সাহায্যে এরা, মানে যার মাধ্যমে এরা ওই কক্ষপথগুলো অবস্থান করে, এবং কোন কক্ষপথে কি পরিমাণ ইলেকট্রন অবস্থান করবে এটার একটা সূত্র আছে, এটা হলো 2n²। এখানে n এর মান হলো 1 2 3 4, মানে n এর মান হচ্ছে আমার কক্ষপথগুলোর মান। এই যে এটা 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 হলো প্রথম কক্ষপথ, এটা, তবে এটা হলো দ্বিতীয় কক্ষপথ, এটা আমার তৃতীয় কক্ষপথ, এরকম। এখানে আমার n এর মান অনুযায়ী, মানে কক্ষপথ অনুযায়ী আমরা যদি এই সূত্র প্রয়োগ করি, তবে আমরা জানতে পারবো যে এই কক্ষপথে আমার মোট কি পরিমাণ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো আমি যদি প্রথম কক্ষপথ ভাবি, যদি এখানে n এর মান 1 দিয়ে 1 এর উপর স্কয়ার, আর এখানে 2 আছে, তাহলে 1 1 1 2 1 2, আমার সামনে কত 2। যদি এক নম্বর কক্ষপথের জন্য আমার দুটো ইলেকট্রন আসলে পর আচ্ছা, এখানে কি হয়েছে, প্রথম কক্ষপথের জন্য আমরা দুইটা ইলেকট্রন পাইলাম, ঠিক আছে। এখন যদি n এর মান আমরা 2 দেই দ্বিতীয় কক্ষপথের জন্য, তার 2 এর উপর স্কয়ার ইনটু 2, কত হয় 2 2 4 হয়, আর তার 2 কত হয় 8 হয়, 8 হয়। আবার তৃতীয় কক্ষপথের জন্য 3 এর উপর আমি স্কয়ার দেই, আর সূত্রের স্কয়ার, আর এখানে 2 থাকলো গুণন, তা 3 থেকে 9 9 2 হয় 18, এভাবে 2 8 18 32 64 এভাবে যেতে থাকে। শেষ কক্ষপথগুলোতে যখন কক্ষপথে আমার পরিধিগুলো বড় হয়, তখন আমার ইলেকট্রন ধারণ ক্ষমতাও ধীরে ধীরে বৃদ্ধি পায়। তবে এরা আবার কি যে জোড়া জোড়া থাকতে চায়, যেমন মানে এরা সবসময় জোড়া জোড়া অবস্থান করতে চায়, যে দুইটা বা চাইবে যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে। 8টা ইলেকট্রন আবার কিভাবে, যে এভাবে, মানে জোড়া জোড়া এভাবে, এই দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওরা সবসময় চাইবে যে আমাদের শেষ কক্ষপথে আমরা অষ্টক পূর্ণ করতে চাই, এরকম ভাবে, বা ওরা সবসময় চাইবে এরকম জোড়া জোড়া থাকতে, ঠিক আছে। তো এখানে আর একটা বিষয় যে, হ্যাঁ, যে আমাদের ইলেকট্রন গুলো আছে না, এই প্রথম কক্ষপথে আমার 2টা ইলেকট্রন, পরের কক্ষপথে 8টা ইলেকট্রন, তারপর 18টা ইলেকট্রন, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, ইলেকট্রনের বেশি দেওয়া হয়ে গেছে, একটু ঠিকভাবে বলি। 2 4 6 8 10 12 14 16 আর 18। আচ্ছা, এই হলো আমার শেষ কক্ষপথে 18টা ইলেকট্রন। প্রথম কক্ষপথে 2টা দিলাম, তারপরে কক্ষপথে 8টা দিলাম, তারপরে কক্ষপথে 18টা ইলেকট্রন দিলাম। এভাবে আমরা ইলেকট্রনগুলো অবস্থান করে। এখন এই যে ইলেকট্রনগুলো আছে না, এগুলো ই দ্বারা প্রকাশ করে, এর মান হলো আমার নেগেটিভ, মানে এর চিহ্ন নেগেটিভ, এবং এর যে মান, চার্জের মান, এটা হলো -1.602 × 10⁻⁻⁴
19 কুলম্ব। এটা হলো আমার ইলেকট্রনের মান, ইলেকট্রনের চার্জের মান। তো ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট, হ্যাঁ, আর এটা প্রোটন হলো আমার পজিটিভ চার্জ বিশিষ্ট। আবার নিউট্রন হলো নিরপেক্ষ, এর কোনো চার্জ নেই। আচ্ছা, এখন এই যে তোমাদের বইয়ে কিছু প্রশ্ন আসে যে কি জানো, ওই অ্যালুমিনিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস করে দেখাও। অ্যালুমিনিয়ামকে প্রকাশ করা হয় Al দ্বারা। Al এর পারমাণবিক সংখ্যা কত? 13। এই 13 দিলাম। তারপর প্রথম কক্ষ জানি কটা? 2টা। আমরা দিলাম 2টা ইলেকট্রন। তারপরে আমরা দিলাম দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষ জানি 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এবং দেখা যায় 8 আর 2 10, আর বাকি থাকে 3টা। এই 3টা ইলেকট্রন, এই 1টা 2টা, আর এখানে মনে করে 1টা 3টা। এটা হলো আমাদের অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। এটা পরীক্ষায় লিখে দিলেই আমাদের মার্ক হয়ে গেল। এগুলো খুবই সহজ বিষয়। এগুলো তোমাদের মনে করো এসএসসিতে অনেক, আমি শিওর যে তোমরা যারা পলিটেকনিক আসছো তোমরা অবশ্যই অনেক প্রকৃত মেধাবী এবং তোমাদের কাছে এগুলো দুধভাত। আচ্ছা, এরপরে আমাদের কি বিষয়টা আছে কি কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা। কারেন্টকে আই দ্বারা প্রকাশ করে। কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। কারেন্ট, ভোল্টেজকে ভি দ্বারা, আর এটা হলো রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয় আর দ্বারা। কারেন্টকে আই দ্বারা, ভোল্টেজকে ভি দ্বারা এবং রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন কারেন্টের যাবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের বিভিন্ন প্রতীক, একক এবং পরিমাপক যন্ত্র এগুলো লেখো। তোমার একটা প্রশ্ন আছে দেখতেছি। তো এই যে কারেন্টকে আই দ্বারা প্রকাশ করে, ভোল্টেজকে ভি দ্বারা এবং রেজিস্ট্যান্সকে আর দ্বারা। আবার এই যে কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। কারেন্টের একক হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, ভোল্টেজের একক হলো ভোল্ট, আর একটা রেজিস্ট্যান্সের একক হলো ওহম। আবার এর যে এককটা আছে না, এই এককটাকে আবার ই দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজ এককে আবার ভি দ্বারা প্রকাশ করে, আর ওহমকে এই যে এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এগুলো খুবই সহজ আলোচনা। এখন একটা বিষয় তোমাদের কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের একটা বিষয়। এখন কারেন্টের একক, তোমাদের একটা প্রশ্ন আছে যে বলে 1 কুলম্ব কাকে বলে। তো এখানে আসছে কারেন্টের একক। কারেন্ট কি? আই। কারেন্ট আই। আচ্ছা, কারেন্টটাকে সংজ্ঞাটা দিই। কারেন্টটা কি? কারেন্টটা হলো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সেকেন্ডে, মানে পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের হারটাই হলো আমার কি কারেন্ট। চার্জ প্রবাহের হারই হলো আমার আই মানে কারেন্ট ইকুয়াল চার্জ প্রবাহের হার। ঠিক আছে।
এখন চার্জ প্রবাহের হার, এই হার জিনিসটা, এই হার শব্দটা আমার যেখানেই থাকবে সেখানে বুঝতে হবে এখানে সময় দ্বারা ভাগ আছে। তো চার্জকে আমরা কি জানলাম একটু আগে, চার্জকে আমরা কিউ জানলাম, কিউ দ্বারা চার্জ প্রকাশ করে চার্জ বোঝায়, আর সময়কে টি দ্বারা। তো আই ইকুয়াল আসলো কিউ বাই টি। আবার এখান থেকে মনে করো যে কিউ বের করি আমরা, কিউ ইজ ইকুয়াল টু আই টি আসতেছে। এখন এই যে কিউ, কিউ দ্বারা কি বোঝাচ্ছে যে, আচ্ছা এখানে দেখো আই, কারেন্ট আই ইকুয়াল কিউ বাই টি। কিউ হলো চার্জ, চার্জ হলো সময় দ্বারা ভাগ, মানে চার্জ প্রবাহের হার। এখন যদি বলি কিউ, কিউটা আবার কি, কিউটা হলো আমার ওই যে কারেন্ট এবং সময়ের গুণফল। মানে যদি বলা হয় যে কুলম্বটা কি, কুলম্বটা হলো আমার ওই কি বলে কারেন্ট একক সময়ে কারেন্ট প্রবাহের মানে নির্ধারিত একটা নির্দিষ্ট একটা সময়ে কারেন্ট প্রবাহটাই হলো কুলম্ব। মানে যদি বলা হয় যে এক কুলম্ব মানে এক কুলম্ব দ্বারা কি বোঝাচ্ছে, এক কুলম্ব দ্বারা কি বোঝাচ্ছে, তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি আমরা যে এক অ্যাম্পিয়ার কারেন্ট অ্যাম্পিয়ার ছিল না, যে এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ হলে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা বলতে পারি এক কুলম্ব। আবার বলি যে এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার চার্জ এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ হলে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা বলতে পারি এক কুলম্ব। আমরা ওই যে সংজ্ঞা না দেখে বইয়ের সংজ্ঞাটা আছে সেটা না দেখে আমরা এখান থেকে এখানেই বলতে পারি যে, মনে করো যে এটার মান হলো 1, এটার মান যদি 1 হয়, আবার সময়টা যদি আমার 1 হয়, তাহলে কি যে এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ হলে যতটুকু চার্জ প্রবাহিত হয় সেটা হলো আমার এক কুলম্ব। আচ্ছা, প্রথম অধ্যায়টা তাহলে এভাবেই শেষ, আর প্রথম অধ্যায় কিছু নাই। আমরা এখন তাহলে দ্বিতীয় চ্যাপ্টারে যাই। দ্বিতীয় চ্যাপ্টারের নামটা হলো আমার পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। আমরা কিছুদিন আগে যে ইলেকট্রনিক্স ক্লাসটা নিয়েছিলাম ওখানে সব এই বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা আবার বিষয় নিয়ে আলোচনা করি। পরিবাহী, অর্ধ একটা হলো পরিবাহী, অর্ধপরিবাহী এবং একটা হলো অপরিবাহী। পরিবাহী দ্বারা কি বোঝা যাচ্ছে, যে অবশ্যই এখানে কিছু একটা পরিবহন হচ্ছে। কি পরিবহন হচ্ছে, এখানে পরিবহন হচ্ছে কারেন্ট, ইলেকট্রনের পরিবহন হচ্ছে। তো আমরা বলতে পারি যে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন কোন প্রকার বাধা ছাড়াই মানে যে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ বা ইলেকট্রন আমার বাধা ছাড়াই পরিবহন হতে পারে, চলাচল করতে পারে, যাতায়াত করতে পারে বা এক স্থান অন্য স্থানে যেতে পারে কোনো প্রকার বাধা ছাড়া, এটা হলো আমার পরিবাহী। আবার অর্ধপরিবাহী কোনটা, যেটা মানে যে সকল পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিবহন হয় না কিন্তু বিশেষ ক্ষেত্রে হয়। বিশেষ ক্ষেত্রে বলে কখন, যে মনে করো যে তাপমাত্রা বাড়লে, তারপরে মনে করো যে মানে তাপমাত্রার পরিবর্তন ঘটলে, রোদের পরিবর্তন ঘটলে ওই ক্ষেত্রে আবার বিদ্যুৎ পরিবহন হয়। অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিবহন হয় না কিন্তু বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন হয়, সেগুলো হলো আমার অর্ধপরিবাহী। আর অপরিবাহী কোনগুলা, অপরিবাহী হলো আমার সেগুলা যার মধ্য দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হয় না। যেমন মনে করো কাঠ, প্লাস্টিক। এখানে আবার বিষয় আছে যে কাঠের বিষয়টা, কাঠ যখন শুকনো অবস্থায় আছে তখন এর মধ্য দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হবে না, কিন্তু যখন কাঠ আবার ভেজা অবস্থায় হয়ে গেল তখন দেখা যাচ্ছে ওই ভেজা কাঠের মধ্য দিয়ে আবার বিদ্যুৎ পরিবহন হচ্ছে, অর্থাৎ তখন আবার এটা অর্ধপরিবাহীর মতো আচরণ করতেছে। আর তাহলে যখন শুকনা কাঠের ক্ষেত্রে এটা অপরিবাহী, ওটার মধ্য দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ পরিবহন হবে না। প্লাস্টিক, কাঠ, রাবার, এগুলো হলো আমার অপরিবাহীর উদাহরণ।
আচ্ছা, আবার ইলেকট্রনীয় মতবাদ অনুসারে এই পরিবাহীকে কি করা হয়েছে যে পরিবাহীর মধ্যে চারের কম থাকবে, ভ্যালেন্স ইলেকট্রন। চারের কম ভ্যালেন্স ইলেকট্রন, চার থাকে, আর অপরিবাহীর মধ্যে ভ্যালেন্স ইলেকট্রন চার এর বেশি থাকে। পরিবাহী পদার্থের মধ্য দিয়ে আমার ভ্যালেন্স ইলেকট্রন থাকে চারের কম, আর অপরিবাহীতে আমার ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা থাকে চারের বেশি। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের পরিবাহীর মধ্য দিয়ে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা চারের কম। এখন ভ্যালেন্স ইলেকট্রন আবার কোনটা? ওই যে আমাদের কক্ষপথ গুলো ছিল, যে মনে করো এটা যদি নিউক্লিয়াস হয়, এগুলো যদি বিভিন্ন কক্ষপথ হয়, তাহলে এই যে শেষ কক্ষপথ, এই শেষ কক্ষপথকে আমরা বলা হচ্ছে ভ্যালেন্স সেল বা ভ্যালেন্স কক্ষপথ। আর এই ভ্যালেন্স সেল বা ভ্যালেন্স কক্ষপথে বিদ্যমান ইলেকট্রন গুলা হলো আমার ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ শেষ কক্ষপথে আমার যে ইলেকট্রন গুলো অবস্থান করে সেগুলো হলো আমার ভ্যালেন্স ইলেকট্রন। পরিবাহীর ক্ষেত্রে কি বলা হয়েছে, যেমন ভ্যালেন্স ইলেকট্রন থাকবে চারের কম, অর্থাৎ পরিবাহী পদার্থগুলো সেগুলো যেগুলোর মধ্যে ভ্যালেন্স ইলেকট্রন, পরমাণুর শেষ কক্ষপথে দেখা যাবে চারের কম ইলেকট্রন বিদ্যমান। অপরিবাহীতে থাকবে চারটা, হ্যাঁ ফিক্সড চারটা, যেমন সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এগুলোর মধ্যে পরমাণু শেষ কক্ষপথে নির্ধারিত চারটা ইলেকট্রন বিদ্যমান থাকে ভ্যালেন্স সেলে শেষ কক্ষপথে। আর অপরিবাহী মানে যেগুলো আমরা কোনো পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না, এগুলো সর্বশেষ কক্ষপথে আমার চারটার বেশি ইলেকট্রন বিদ্যমান থাকবে। আচ্ছা, তাহলে এখানে শেষ। আচ্ছা, এই যে তাহলে আমাদের এটুকু আলোচনা এখানেই হলো। এরপর আমরা এই অর্ধ পরিবাহী বিষয়টা আছে না, এখানের মধ্যে আবার আরো ভাগ আসতেছে। এই অর্ধ পরিবাহী আবার দুই ভাগ, মানে দুই প্রকার, মানে অর্ধ পরিবাহী বা সিলিকন সরি সেমিকন্ডাক্টর, এটা আবার দুই ধরনের হয়। খাঁটি সেমিকন্ডাক্টর মানে খাঁটি খাঁটি খাঁটি, একটা হলো ভেজাল। মানে এটাকে আবার যে দুই ভাগে ভাগ আসছে সেটা হলো, একটা হলো খাঁটি বিশুদ্ধ বিশুদ্ধ, আর একটা হলো ভেজাল। আর বিশুদ্ধ কোনটা? বিশুদ্ধ হলো আমার যেগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, সেটা হলো বিশুদ্ধ। বিশুদ্ধর মধ্যে উদাহরণ হলো ওই যে আমার সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এগুলো হলো আমার বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর উদাহরণ। আর ভেজালে হলো আমার ওই যে আর্সেনিক আছে, ফসফরাস আছে, গ্যালেনিয়াম আছে, ইন্ডিয়াম আছে, বোরন আছে, এগুলো হলো আমার ভেজাল। ওই যে বেসিক ইলেকট্রনিক্স, তোমাদের হয়তো যারা ইলেকট্রনিক্স করেছো তাদের কাছে তো এগুলা মানে বেসিক ইলেকট্রনিক্স যে বইটা আছে ওখানে তো অপরিবাহী নিয়ে তো আরো বিশাল আলোচনা, তাদের কাছে অনেক সহজ। আর যারা এই প্রথমবার বেসিক ইলেকট্রিসিটি পড়তে তাদের সেটা জানো না। তো অর্ধপরিবাহী দুই ধরনের হয়, যে বিশুদ্ধ আর ভেজাল। তো বিশুদ্ধ হয় ওই সিলিকন, জার্মেনিয়াম, যার শেষ কক্ষপথে চারটা ইলেকট্রন থাকে, আর মানে চারটা সবারই থাকবে। এখন ভেজালের মধ্যে কি হয়, যে ভেজালে যে গ্যালিয়াম, ইন্ডিয়াম, ফসফরাস, তারপরে ওই আর্সেনিক, এগুলো যুক্ত করে মানে বিশুদ্ধর সাথে এগুলো যুক্ত করা হয়, দিয়ে নতুন একটা তৈরি করা হয় ভেজাল। এখন আবার বিশুদ্ধ কি হয়, যে বিশুদ্ধ বললাম না যে কারেন্ট, এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত, অপরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে। আর বিশুদ্ধর ক্ষেত্রে সহজে প্রবাহিত হবে না, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হলে বিশুদ্ধ ক্ষেত্রে প্রবাহিত হবে। মনে করো যে বাংলাদেশে একটা প্রোডাক্ট তৈরি করা হলো, এমন একটা দেশে নিয়ে যাওয়া হলো সেই প্রোডাক্টকে, যেটা সেই দেশটা অনেক ঠান্ডা, অর্থাৎ সেই দেশে ওই তাপমাত্রা পরিবর্তন ঘটলো এই দেশ থেকে ওই দেশের, তখন ওই দেশে ওই পদার্থের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ, আমার এটাই লাগবে তোর এখন। ওই যে যেটা বলতেছিলাম, যে মনে করো বাংলাদেশে একটা প্রোডাক্ট তৈরি করা হলো, সেটা শীত প্রধান একটা দেশে নিয়ে যাওয়া হলো, তো ওই প্রোডাক্টের মধ্যে দিয়ে বাংলাদেশে যেরকম বিদ্যুৎ পরিবহন হচ্ছিল
ওই দেশে সেটা হবে না, কারণ ওই দেশে তাপমাত্রা কমে গেছে, তাপমাত্রা পরিবর্তনে ওই অর্ধপরিবাহীর রেজিস্টিভিটি বৃদ্ধি পায়, মানে বিদ্যুৎ পরিবহনে যে বাধা দেওয়ার একটা ক্ষমতা সেটা বৃদ্ধি পায়। স্যার ভুল হয়ে গেছে, আমাদের রেজিস্টর নিয়ে যখন আলোচনা করলাম ওই সময় ওই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার ছিল যে ভোল্টেজ, আচ্ছা একটু করেই নি, যখন একসাথে দুইটা অধ্যায় নিয়ে পড়তেছি তো পড়াচ্ছি, এই জন্য হাত ছাড়া হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা ভোল্টেজ ছিল, ভোল্টেজ আর রেজিস্টর রোধ, ভোল্টেজটা হলো আমার চাপ আর এটা হলো বাধা। রোধটা হলো আমার বাধা আর ভোল্টেজটা হলো আমার চাপ, মানে বিদ্যুৎ কত জোরে যাচ্ছে, কি পরিমাণ চাপ দিয়ে, মানে চাপ দিচ্ছে, ইলেকট্রনকে চাপ দিচ্ছে, ওটা হলো আমার ভোল্টেজটা চাপ দিবে, আর রোধটা হলো বাধা দিবে, মানে রোধটা এরকম যে পরিবহন হতে দিবে না, ওটা হলো আমার রোধের ধর্ম, যে ইলেকট্রন প্রবাহে বাধা দান করাই হলো আমার রোধের ধর্ম। তো কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, যে ভেজাল সেমিকন্ডাক্টরে বিশুদ্ধের সাথে ভেজাল মিশ্রিত করা হয়, যে ওই যে সিলিকন জার্মেনিয়ামের সাথে বোরন, ফসফরাস, আর্সেনিক, গ্যালিনিয়াম এগুলাকে ব্যবহার করে ভেজাল সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, বা ভেজাল অর্ধপরিবাহী তৈরি করা হয়। এটার বিষয় নিয়ে এবার আলোচনা নাই, তাই বিষয়টা না পড়লেও হবে। এরপরে আমরা দেখি আর কি আছে এখানে। এরপরে আর এদিকে কিছু নাই, এখন আছে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ, যে রোধের সূত্র। রোধের সূত্র একটা গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, অথবা তোমাদের প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে R ইকুয়াল রো এল বাই এ। তোমাদের বই একটা প্রমাণ আছে যে প্রমাণ করো যে R ইকুয়াল রো এল বাই এ, এরকম একটা প্রমাণের তোমাদের করতে বলা হয়, পরীক্ষায় দেখা যায় অনেক সময় আসে, এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। তো এই যে রোধ মানে কি বললাম, বাধা। এখন পরিবাহীর মধ্য দিয়ে যে রোধের যে ধর্মগুলা, রোধের মূল এখানে তিনটা সূত্র আছে, যে পরিবাহীর রোধ রোধের সূত্রগুলাকে লিখি। 1 নাম্বার, পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদ এর আনুপাতিক, আর একটা হলো উপাদানের উপর নির্ভরশীল। রোধের মূলত তিনটা সূত্র। 1 নম্বর হল পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক,
পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক এবং পরিবাহীর রোধ এর উপাদানের উপর নির্ভরশীল। আচ্ছা, এখানে যে পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর রোধ কি? পরিবাহীর রোধ হলো আমার আর। তো এই যে আর, আর কিসের সমানুপাতিক? সমানুপাতিক দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য আমার এল। পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, এবং মানে পরিবাহীর রোধ এই যে আর, ব্যস্তানুপাতিক মানে কি? মানে এই যে মানে ব্যস্ত সমানুপাতিক 1 প্রস্থচ্ছেদের পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের কি হবে? প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক। এই প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয়? এ হয়। এই যে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে এটা 1 আকারে থাকবে। এই পরিবাহীর রোধ এই দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, এই যে দুটো বিষয় আছে না, এই দুটো বিষয় দিয়ে আমাদের সূত্রটা প্রমাণ হবে। এখানে এখন আসি, এই যে এটা আমার 1 নং সমীকরণ দাও, এটাকে দাও এখন 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং হতে পাই কি পাই? যে আর, আর সমানুপাতিক এল বাই এ। সমানুপাতিক, সমানুপাতিক আছে, সমানুপাতিক নিয়েছি, এই যে এল আছে এল নিয়েছি, আর এই যে এ এটা এখানে নিয়েছি, মানে এটাকে এই যে এলটা এর সাথে গুণ করে দিছি না, এল বাই এ আসছে। আচ্ছা, এখন এই যে সমানুপাতিক চিহ্নটা আছে না, সমানুপাতিক চিহ্ন উঠে একটা ধ্রুব নিতে হয়। তাহলে আর ইকুয়াল ধ্রুবটা হলো আমার রো, রো এল বাই এ। এই হয়ে গেল আমার প্রমাণ। রোধের সূত্রের এটা একটা প্রমাণ। এভাবেই শেষ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ এবং খুব সহজ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এভাবে চর্চা করলে খুব সহজে এগুলা অ্যানালাইজ করা যায়। এরপরে একটা বিষয় আছে যে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি কাকে বলে? একটা সংজ্ঞা থাকে। একক দৈর্ঘ্য মানে বই যে দেওয়া আছে 1 সেন্টিমিটার, 1 মানে কি বলা আছে 1 মিটার 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি কোনো পদার্থের বিপরীত দুটি পৃষ্ঠের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে ওই পদার্থের রেজিস্টিভিটি বলে। তোমরা এই 1 মিটার 1 সেন্টিমিটার বা 1 মিটার 1 সেন্টিমিটার 1 ইঞ্চি না বলে তোমরা বলতে পারো যে একক দৈর্ঘ্য বিশিষ্ট, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পদার্থের বিপরীত দুটি প্রান্তের একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে ওই পদার্থের রেজিস্টিভিটি বলে। আর ওই যে সূত্রটা একটু আগে প্রমাণ করলাম যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এখান থেকে আবার যে রেজিস্টিভিটিকে রো দ্বারা প্রকাশ করা হয়, এটা বের করা যায়। যে তাহলে কি হচ্ছে, যদি আর গুণন করি, আর ইজ ইকুয়াল টু রো এল বা রো ইকুয়াল আর এ বাই এল। রেজিস্টিভিটিকে আমাদের রো দ্বারা প্রকাশ করা হয়, আর এটাকে আবার এভাবে বের করা যায়। এরপরে আছে এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ, মানে খুব একটা গুরুত্বপূর্ণ বলা যায় না, আবার বলাও যায়, কারিগরি বোর্ডের কথা। এখানে কিছু ম্যাথ আছে, ম্যাথ ক্যালকুলেশন, ছোট ছোট ম্যাথ। জাস্ট খালি যে সূত্রগুলা যেটা করলাম, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, জাস্ট এই সূত্রটা ব্যবহার করে কয়েকটা ম্যাথ আছে। আচ্ছা, আমরা যদি একটা ম্যাথ দেখি, এখানে বলা আছে যে একটি তামার তারের কি যেন প্রশ্ন ডাকটা ছিল, একটা আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 100 বর্গ মিলিমিটার, মানে এই যে
মিলিমিটারের উপর আবার স্কয়ার। আচ্ছা, ও লম্বা লম্বা হলো আমার 500 মিটার। 500 মিটার, তারটির রোধ কত? আচ্ছা, এটা একটা অঙ্ক দেওয়া আছে, এটা তোমাদের 24 সালে আসছিল পরীক্ষায়। আচ্ছা, একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এই যে এই মানটা আছে, এই মানটা কিসের মান? এটা এই মানটা হলো এ এর মান। এই যে এর ভ্যালু আছে আমার 100 বর্গ মিলিমিটার। এখানে আছে লম্বা দৈর্ঘ্যে মানে তারটার লম্বা কত আমার? 500 মিটার। এই যে এল এর মান, এই এল এর মান দেওয়া আছে 500 মিটার। আর মানে এ মানটা পাই গেলাম, এ মানটা পাই গেলাম, এখন বাকি থাকে রো। এই যে প্রশ্ন শেষে সাইড নোট করে দেওয়া আছে, প্রশ্নেই দেওয়া আছে যে ওই তারের তামার তারের আপেক্ষিক রোধ রো ইজ ইকুয়াল টু 1.72 ইনটু 10 ইনভার্স 8। এটা হলো আমার রো এর মান, মানে আমরা এই যে এই মানটা পাই গেলাম। আচ্ছা, আমরা যে এখন মানগুলো একটু সাইডে লিখি, তাহলে এখানে এল ইকুয়াল 500 মিটার, তারপরে রো ইকুয়াল 1.72 ইনটু 10 ইনভার্স 8। আচ্ছা, এই যে একটা বিষয় লক্ষ্য করো, এখানে লেখা আছে আমার 100 বর্গ মিলিমিটার। আচ্ছা, আমাদের সবগুলা মান কিন্তু এখানে দেওয়া আছে মিটারে, ঠিক আছে? আচ্ছা, এই যাতে আবার এটা কি ওহম মিটার, ওহম মিটার। সবকটা মান কিন্তু আমার মিটারে দেওয়া আছে, এই ওহম মিটার। কিন্তু জাস্ট খালি এই যে ক্ষেত্রফল মানে এ এর ভ্যালু দেওয়া আছে আমার 100 মিলিমিটার স্কয়ার। সবকটা মিটারে থাকলো, কিন্তু এটা হয়ে গেছে মিলিমিটারে। এখন আমরা কি করতে হবে? এটাকে অবশ্যই আমাদের মিটারে নিয়ে আসতে হবে। এখন ওই যে আমরা কি জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। হ্যাঁ, আবার 1 সেন্টিমিটার সমান কত? আবার 1 সেন্টিমিটার সমান আবার 10 মিলিমিটার। অর্থাৎ তাহলে 100 সেন্টিমিটার সমান কত হবে? তাহলে 100 সেন্টিমিটার সমান সমান তাহলে হবে 100 গুণন 10 মানে 1000, একক দশক শতক হাজার, 1000 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান আবার না না 1 সেন্টিমিটার না, এই যে মনে করো, হ্যাঁ 1 সেন্টিমিটার বা 1 মিটার। 1 মিটার সমান তাহলে আসতেছে আমার কত? 1000 মিলিমিটার। একক দশক শতক হাজার, ঠিক আছে, 1000 মিলিমিটার। এরপরে আমরা কি করব? এই যে হ্যাঁ, যদি মনে করো আমার এটা যদি বর্গ আকারে থাকে, যে মনে করো এখানে বর্গ আছে না, এটা যদি বর্গ হয় তাহলে আমার অপোজিটটাও বর্গ হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রফল যদি আমি বর্গ মিটার নিয়ে আসতে চাই, ক্ষেত্রফল অবশ্যই বর্গ মিটার আসবে, দৈর্ঘ্য প্রস্থের গুণফলে তো মনে করো যে ক্ষেত্রফল হয়, আর ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ দুইটার গুণফল, দুইটা পরিমাপের গুণফলে এটা স্কয়ার আকারে আসে। অতএব যদি আমরা তাহলে 1 মিটার স্কয়ার সমান সমান আছে, তাহলে কত আমার? এই যে একক দশক শতক হাজার, 1000 এর উপর আমার আসবে স্কয়ার। 1000 এর উপর স্কয়ার আসলে আমার হবে 6, 2 3 4 5 6, 6টা মানে 10 লাখ। 1 2 3 4 5 6, একক দশক হাজার, লক্ষ, 10 লক্ষ মিলিমিটার। মানে 1 মিটার স্কয়ার সমান 10 লক্ষ মিলিমিটার।
অতএব আমাদের কি করতে হবে এখন, এটা যদি 100 মিলিমিটার আছে, অতএব আমরা এটাকে 10 লক্ষ দ্বারা এটাকে ভাগ করতে হবে। তাহলে 100 ভাগ অ্যান্সার। আচ্ছা, এটাকে একটা নর্মাল মোডে করে নিয়ে আসি। 3 2 অর্থাৎ আমরা এখন এই যে 100 ভাগ এটা করব, 1 2 3 4 5 6 10 লক্ষ। অর্থাৎ আমরা যদি এই 100 মিলিমিটারকে মিটার নিয়ে আসতে চাই, তাহলে 100 ভাগ 10 লাখ, এটা মান আসতেছে আমাদের 0.0001 মিটার। অর্থাৎ আমাদের এর ভ্যালু আসলো 0.0001 মিটার। এবার জাস্ট আমরাও মিটার মিটার স্কয়ার হবে। অবশ্যই তোমরা যখন এগুলা সাইডে দিবা, অবশ্যই এই একক গুলা মনে করে দিতে হবে, নইলে আবার মার্ক কাটা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা জাস্ট এখন খালি আমরা মান বসাবো আর রোধটা বের করবো, আপনার এই 4টে রোধ। তো আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। রো এল বাই এ, রো এর মান কত আমার 1.72 ইন্টু 10 ইনভার্স 8 ইন্টু মতো 500 ভাগ কত 0.0001। আচ্ছা, তাহলে আমরা এখন ক্যালকুলেটর যদি চাপি, তাহলে 1.72 এক্সপি মাইনাস 8 ইন্টু 500 এত ভাগ 0.0001, এটা মান আসলো আমাদের 0.086 ওহম, এবং এটা এখন আমাদের অ্যান্সার। তো এটা অ্যান্সার বের হয়ে গেলে এখন জাস্ট একবার রিপিট করি। কি ছিল, প্রথমে আমার প্রশ্ন দেওয়া ছিল একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল 100 বর্গ মিলিমিটার এবং লম্বা ছিল 500 মিটার। তারটি রোধ কত? এখানে দেওয়া আছে যে আপেক্ষিক রোধ রো ইজ ইকুয়াল টু 1.72 ইন্টু 10 ইনভার্স 8 ওহম মিটার। তো এখন আমরা জানি যে রোধের সূত্র হতে আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু এল বাই এ। তো সেখানে বসাইলাম, তারপরে জাস্ট ওই যে 500 মিটার ছিল, 500 মিটার এল এর মান 500, রো এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 100 বর্গ মিলিমিটার। তো আমরা জাস্ট এটাকে মিটারে নিয়ে আসলাম। অথবা তোমরা এইভাবে করতে পারো যে 10 ইনভার্স 6 দ্বারা সেটাকে ভাগ করা যায়, মানে বর্গ মিলিমিটারকে তোমরা 10 ইনভার্স 6 দ্বারা ভাগ করলেই পরে মিটারে চলে আসবে। জাস্ট ওভাবে মিটারটা নিয়ে আসলাম আমি, এরপরে জাস্ট মান বসালাম, ক্যালকুলেট করলাম, অ্যান্সার হয়ে গেল। খুবই সহজ অঙ্ক এবং খুবই ছোট অঙ্ক। আচ্ছা, আরো একটা তোমাদের এই অধ্যায়ের মধ্যে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, সেটা করেই আজকের ভিডিওটা আশা করি এখানে শেষ করব। এই যে এক ধরনের অঙ্কগুলো আছে না, যে একটি তারের রেজিস্ট্যান্স 10 ওহম। ওই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত?
কত হবে যদি যদি এর দৈর্ঘ্য প্রথমটি দ্বিগুণ প্রস্থচ্ছেদ 3 গুণ হয়। যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ ও প্রস্থচ্ছেদ 3 গুণ হয়। এরকম টাইপের অঙ্ক তোমাদের বইয়ে আরো কয়েকটা আছে, যে মনে করো এরকম বিষয় যে তার রেজিস্ট্যান্স দেওয়া আছে, হয়তো অন্য দেওয়া আছে, যেমন আরেকটা অঙ্ক দেওয়া আছে 6 ওহম। তারপরে ওই একই পদার্থের অন্য একটি তারের একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ বা প্রস্থচ্ছেদ 3 গুণ হয়। বা অন্য একটা প্রশ্ন থাকতে পারে যে যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ প্রস্থচ্ছেদ দ্বিগুণ, বা বিভিন্ন ভাবে আসতে পারে। মানে একই ক্যাটাগরির অঙ্কগুলো, এই অঙ্কগুলা সহজে করতে পারবে কিভাবে, যে আচ্ছা আমার এখানে কি দেওয়া আছে, একটি তারের রেজিস্ট্যান্স 10 ওহম। এই ওহমটা কিসের মান? ওহমটা অবশ্যই আমরা একটু আগে জানলাম কি আর এর মান। আর এর ভ্যালু আছে 10 ওহম। তাই না, যে দেওয়া আছে তার রেজিস্ট্যান্স 10 ওহম, লিখলাম আর এর ভ্যালু 10 ওহম। আচ্ছা আমরা আর সমান আমরা কি জানি? আমরা আর সমান জানি রো এল বাই এ। আর সমান রো এল বাই এ জানি, অতএব এটা সমান সমান 10 ওহম লেখা যায়, তাই না? আচ্ছা এভাবে তোমরা লিখবা। এরপরে কি বলছে, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ। মনে করো আমি নতুন যেটা বের করতে চাচ্ছি, এটার এল কত? প্রথমটির দ্বিগুণ। মানে যদি প্রথমটা আমার এল হয়, তাহলে এটা হবে এটার দ্বিতীয়টা এল, মানে এল টু হবে আমার 2L। পরিষ্কার করে লিখি। আচ্ছা এখানে ধরি প্রথম তারের ক্ষেত্রে L equal L1, E equal L2, A equal A2। দ্বিতীয় তারের ক্ষেত্রে L equal L2, E equal A2। আচ্ছা এটা কি পেলাম আমরা প্রথম তারের ক্ষেত্রে? মানে এই যে L ইকুয়াল L1, আবার এই যে আবার মনে করো এদিকে, আচ্ছা এখানে দেওয়া নাই। আচ্ছা তোমরা জাস্ট এভাবে না লিখে জাস্ট আমাদের বোঝায় আগে বিষয়টা। হ্যাঁ, যে মানে L দ্বিতীয় তারের ক্ষেত্রে L হবে, L এর মান কি বলছে? প্রথমটা দ্বিগুণ হবে। প্রথমটা দ্বিগুণ হলে মানে L হবে আমার এই 2L। প্রথম তারের ক্ষেত্রে দৈর্ঘ্য L, ও ঠিকই ছিল, প্রথম তারের ক্ষেত্রে দৈর্ঘ্য সমান L। তাহলে বলেছি কি প্রথমটা দ্বিগুণ, এই L ইকুয়াল 2L, আর A ইকুয়াল এই হবে 3 গুণ, তাহলে 3A। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা জাস্ট মান বসাই, মানে দ্বিতীয় তারের ক্ষেত্রে এবার তাহলে মনে করি তাহলে R2 মনে করো, তাহলে এই L2 R2 ইকুয়াল হোয়াট? আচ্ছা R2 বের করি আমরা। R2 ইকুয়াল হবে রো L বাই A। আচ্ছা এই যে রো L এর মান কত পেলাম আমরা? L এর মান পেলাম আমরা মানে রো L2 বাই A2। হ্যাঁ, তো L2 এর মান কত পেলাম? 2L পেলাম, 2L। আর A2 এর মান কত পেলাম? 3A। আচ্ছা এই যে এখানে দেখো 2/3 আছে না, এই 2/3 কে আলাদা করে লিখলাম, সবইতে মানে গুণ অবস্থায় তো আছে এরা, 2টাতে আছে গুণ অবস্থা, আলাদা ভাবে লিখতেই পারি। এই যে রো লিখলাম, L লিখলাম, L লিখলাম,
আর এখানে লিখলাম, এই যে 2 ছিল এই গুণন দিলাম, এই 2/3 করলাম। আশা করি বুঝতেছো ব্যাপারটা। যে আমাদের প্রশ্নে কি ছিল? প্রশ্ন ছিল আমাদের যে একটি তারের রেজিস্ট্যান্স 10 ওহম। 10 ওহম মানে কার মান? আর এর মান। আর আর সমান কি লেখা যায়? রো এল বাই এ লেখা যায়। একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটা কত? প্রথমটা জানি আমরা এল, আর প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য এল আর প্রস্থচ্ছেদ এ। প্রথমটা দ্বিগুণ দ্বিতীয় তারের ক্ষেত্রে মানে R2 এর ক্ষেত্রে, L2 এর ক্ষেত্রে প্রথমটা দ্বিগুণ মানে 12, প্রস্থচ্ছেদ 3 গুণ 3a হবে। এবং হলে এই নতুন তারটা মানে 2 নম্বর দ্বিতীয় তারটা রেজিস্ট্যান্স কত? R2 ইকুয়াল হোয়াট? R2 মান বসালাম, রো L2 বাই A2, রো L2 এর মান বসালাম 12, এর মান বসালাম 3a। তাহলে আবার রো L বাই A কে আলাদা করলাম আর 2/3 কে ওইদিকে করলাম। এই যে রো L বাই আছে না, রো L বাই এর মান কত আমরা 10 জানি, তাহলে 10 ইনটু 2/3। এখন জাস্ট ক্যালকুলেটর যদি আমরা করি তাহলে হচ্ছে 2/3 ইনটু 10 আসছে আমাদের 6.66। এই 6.66 কে আবার 6.7 লেখা যায়। যখন এটার মান 5 এর উপরে যায় মানে 6 চলে যায় তখন এটাকে পরবর্তী ডিজিট লেখা যায়। আচ্ছা, তো এভাবেই। হ্যাঁ, আরেকবার রিপিট করে দেই। আমাদের প্রশ্ন ছিল যে একটি তারের রেজিস্ট্যান্স 10 ওহম, আর এর মান 10 ওহম। একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটা দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদ 3 গুণ হয়। আচ্ছা, প্রথম তারের ক্ষেত্রে দৈর্ঘ্য ইকুয়াল L, প্রস্থচ্ছেদ A। আচ্ছা, এখন আর রোধ R, তো R ইকুয়াল রো 10 ওহম, তো লিখলাম রো L বাই A প্রথম তারের ক্ষেত্রে, তো 10 ওহম হলো। এখন দ্বিতীয় তারের ক্ষেত্রে এখানে লিখে দিই, দ্বিতীয় তারের ক্ষেত্রে L2 ইকুয়াল 12 আর A2 ইকুয়াল 3, তো R ইকুয়াল R2 ইকুয়াল হোয়াট? এবার এখানে আসতেছি R2 এর মান বের করবো আমরা। এবার আমরা কি জানি? রোধের সূত্রটা জানি যে R ইজ ইকুয়াল রো L বাই A, R ইকুয়াল রো L বাই A, ওটাই ফেলছি। R2 ইকুয়াল রো L2 বাই A2, রোটা ঠিক রাখলাম, L2 এর মান বসালাম 2L, এর মান A2 এর মান বসালাম 3A। এখন রো L কে আলাদা করলাম, রো L আর নিচের A কে আলাদা করলাম আর 2/3 কে আলাদা করে নিলাম। তো এই যে রো L বাই A এর মান আমরা জানি 10 ওহম, তো এই 10 ওহমের সাথে 10 এর সাথে এই 2/3 গুণ করলে আমরা পাচ্ছি এই মানটা, এবং এই মানটা অবশ্যই ওহম দিতে হবে। আর এটা হলো আমার অ্যান্সার। আচ্ছা, তো আজকের আমাদের ভিডিওটা এ পর্যন্ত থাকতেছে। তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্ত থাকলো, এবং আশা করি আমরা পরবর্তীতে আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে অবশ্যই আলোচনা করব। তোমরা সাথে থাকবে আমার, এবং পরবর্তী চ্যাপ্টারগুলোতে আরো অনেক ডিপলি অনেক আলোচনা আছে, ম্যাথ আছে, সেগুলো খুব ভালোভাবে আশা করি তোমাদের বুঝাইতে পারবো আমি। তো তোমরা যারা অনলাইনে বা অফলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও তারা অবশ্যই প্রত্যাশা প্রাইভেট কেয়ারে মেসেজ করতে পারো অথবা ফোন নাম্বারে কল করতে পারো। আর যারা সরাসরি দেখা করে ভর্তি হতে চাও তারা অবশ্যই ওই মহিলা কলেজ মোড় ইউসিসি ভবনটার পাশে আমাদের কোচিংটা আছে, ওখানে ম্যাজিস্ট্রেট বিল্ডিং এ ওখানে আমাদের কোচিংটা আছে, ওখানে যাই সরাসরি দেখা করতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারছো, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অধ্যায় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।